চাকরি প্রার্থী বন্ধুরা, আজকের এই মাস্টার ক্লাস সেশনে সবাইকে দারুণ একটা স্বাগত জানাই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হল চর্যাপদ, আর আজকে আমাদের একেবারে পরিষ্কার টার্গেট হল চর্যাপদ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য এমনভাবে মুখস্থ করে ফেলা যেন পরীক্ষার হলে এখান থেকে একটা নম্বরও মিস না হয়। সহজে এবং লজিক্যালি মনে রাখার জন্য আজকের পুরো আলোচনাটাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। আমরা কথা বলবো প্রাচীন নিদর্শন, এর ধর্ম ও সময়কাল, নেপালে এর আবিষ্কারের গল্প, ভাষা ও নামকরণের বিতর্ক, পদ ও কবির যাবতীয় পরিসংখ্যান এবং সবশেষে গুরুত্বপূর্ণ কবিদের নিয়ে। তো শুরুতেই আমাদের প্রথম টপিক প্রাচীন নিদর্শন এবং বাংলা সাহিত্যের সূচনা। পরিসংখ্যানে ঝাঁপিয়ে পড়ার আগে চর্যাপদ জিনিসটা আসলে কি, সেই বেসিক ফাউন্ডেশনটা ক্লিয়ার করা খুব জরুরি। চর্যাপদ মূলত কোনো সাধারণ কবিতার বই নয়। এগুলো হলো এক ধরনের সাধন সঙ্গীত বা আধ্যাত্মিক গানের সংকলন। আর পরীক্ষার জন্য একটা ইনফরমেশন একদম ব্রেনে সেট করে নিন। চর্যাপদের ছন্দ হল মাত্রাবৃত্ত, তবে এতে সংস্কৃত পদঝটিকা ছন্দের একটা খুব জোরালো প্রভাব রয়েছে। এই ছন্দের নামটা কিন্তু এমসিকিউতে প্রায়ই আসে। আরও কিছু সলিড পয়েন্ট মনে রাখতে হবে। এটা কখন লেখা হয়েছিল? পাল রাজবংশের আমলে। কাদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের। আর ভাষাটা কেমন ছিল? একেবারে সেকালের মানুষের মুখের ভাষা বা কথ্যরীতি। সাহিত্যের ইতিহাসে এটাই হলো আমাদের একেবারে স্টার্টিং পয়েন্ট। চলুন এগিয়ে যাই দ্বিতীয় অংশে, সহজিয়া ধর্ম এবং সময়কাল বিতর্ক। এই জায়গাটাতে পরীক্ষকরা প্রায় ধর্মীয় উৎস আর পণ্ডিতদের মতভেদ নিয়ে বেশ ট্রিকি কিছু প্রশ্ন দিয়ে থাকেন। চর্যাপদ কারা লিখেছে সেই উত্তরটা একটা চমৎকার ফ্লো চার্টের মতো। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অনুসারীরা ভাগ হতে হতে প্রথমে মহাযান, তারপর সেখান থেকে বজ্রযান, এরপর সহজযানে রূপান্তরিত হয়। আর এই সহজযানপন্থীরাই পরবর্তীতে সহজিয়া হিসাবে পরিচিত হন, যারা এই চর্যাপদগুলো রচনা করেছেন। আপনাদের জন্য একটা বোনাস ফ্যাক্ট বলে রাখি, এই সহজিয়া মতের প্রবর্তক কিন্তু ছিলেন মীনানাথ। আচ্ছা, এবার একটু বাড়তি মনোযোগ দিতে হবে, কারণ এটা পরীক্ষার একেবারে ক্লাসিক একটা ফাঁদ। পণ্ডিতদের মধ্যে চর্যাপদের সময়কাল নিয়ে বেশ মতভেদ আছে। ড মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটা 650 থেকে 1200 সাল, এদিকে ড সুকুমার সেন বলছেন 900 থেকে 1350 সাল। আবার ড সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সময়কাল ধরেছেন 950 থেকে 1200 সালের মধ্যে। এই সালগুলো এবং পণ্ডিতদের নাম একদম ঠোঁটস্থ রাখতে হবে, গুলিয়ে ফেললে কিন্তু নম্বর কাটা যাবে। এবার আসছি তৃতীয় পর্বে, নেপালে আবিষ্কারের সেই থ্রিলিং ঘটনা। প্রাচীন বাংলার একটা পাণ্ডুলিপি হঠাৎ নেপালে কিভাবে গেল আর কবেই বা সেটা খুঁজে পাওয়া গেল? চলুন টাইমলাইনটা একটু মিলিয়ে দেখি। গল্পের শুরু 1882 সালে, যখন রাজেন্দ্র লাল মিত্র একটা তালিকা প্রকাশ করেন। সেই সূত্র ধরে ড হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যান, প্রথমে 1897 সালে, তারপর 1898 সালে। কিন্তু আসল ম্যাজিকটা ঘটে 1907 সালে, তার তৃতীয় সফরে। সেবার নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এই অমূল্য চর্যাপদ আবিষ্কার করেন, আর ফাইনালি 1916 সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন, হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু শুধু চর্যাপদ একা পাননি, সাথে আরও 3টে পুঁথি ছিল: সরোহাপাদের দোহাকোষ, কানহোপাদের দোহাকোষ এবং ডাকার্ণব। এখানেই আসল টুইস্ট। চর্যাপদ লেখা হয়েছিল প্রাচীন বাংলায়, কিন্তু এই বাকি 3টি গ্রন্থ লেখা হয়েছিল সংস্কৃত অপভ্রংশ ভাষায়। পরীক্ষার হলে এই সূক্ষ্ম পার্থক্যটাই কিন্তু আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। আমরা চলে এসেছি 4 নম্বর টপিকে, ভাষা এবং নামকরণের বিতর্ক। এই বইটাকে যুগে যুগে পণ্ডিতরা নানা নামে ডেকেছেন, আর এর রহস্যময় ভাষা নিয়ে তো প্রশ্নের কোনো শেষ নেই। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে বেশ রোম্যান্টিক একটা নাম দিয়েছিলেন, সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। কেন জানেন? কারণ এর ভাষাটা সন্ধ্যার আলো আধারির মতোই রহস্যময়। এর দুরকমের অর্থ হয়। তবে সবাই কিন্তু এই নামে একমত ছিলেন না। ড মোহাম্মদ শহীদুল্লাহ দাবি করেন এটা প্রাচীন বঙ্গকামরূপী ভাষা, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটা ছিল পশ্চিমবঙ্গের উপভাষা। এইবার যে লিস্টটা নিয়ে কথা বলবো সেটা এমসিকিউ সলভ করার জন্য একদম আল্টিমেট একটা চিট শিট। পণ্ডিতের নাম আর তার দেওয়া চর্যাপদের নাম জাস্ট মুখস্থ করে ফেলবেন। হরপ্রসাদ শাস্ত্রী নাম দিয়েছেন চর্যাচর্য বিনিশ্চয়, মুনিদত্ত বলেছেন আশ্চর্য চর্যাচয়, ড শহীদুল্লাহর দেওয়া নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস, আর সৈয়দ আলী আহসানেকে বলেছেন চর্যা গীতিকা। চলুন এবার 5 নম্বর সেকশনে ঢোকা যাক, কঠিন পরিসংখ্যান, অর্থাৎ ঠিক কতগুলো পদ আর কতজন কবি। সংখ্যাগুলো আয়ত্ত করা খুবই ক্রুশিয়াল, কারণ এখানেই নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক সময়কালের মতোই
এখানেও পণ্ডিতদের মধ্যে বড় রকমের মতভেদ আছে। ডক্টর শহীদুল্লাহর মতে কবি হলেন ২৩ জন আর পদ ৫০টি। অন্যদিকে ডক্টর সুকুমার সেনের মতে কবি ২৪ জন এবং পদ ৫১টি। আপনাদের কাজ হলো প্রশ্নটা খুব ভালোভাবে পড়া, কার মত জানতে চেয়েছে সেটা কনফার্ম হয়ে তবেই উত্তর দাগাবেন। আর এই যে সংখ্যাটা 46.৫, হ্যাঁ ঠিকই শুনেছেন, চর্যাপদে অক্ষত পদ পাওয়া গিয়েছিল মাত্র 46.৫টি। ৫১টি পদ মূল পাণ্ডুলিপিতে থাকলেও মুনি দত্তের টিকা সম্বলিত পুঁথিতে এই নিখোঁজ পাতার বা মিসিং পেজেসের কারণেই পদ সংখ্যা গিয়ে দাঁড়ায় 46.৫। তো এই ভগ্নাংশটা কিভাবে এলো তার একটা মেন্টাল স্ন্যাপশট নিয়ে নিই চলুন। ২৩ নম্বর পদের মাত্র প্রথম ৬ লাইন পাওয়া যায়, শেষের ৪ লাইন গায়েব, তাই এটা অর্ধেক। ২৪, ২৫ আর ৪৮ নম্বর পদ পুরোপুরি হারিয়ে গেছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ১১ নম্বর পদটি পাওয়া গেলেও টিকাকার মুনিদত্ত এর কোনো ব্যাখ্যা দেননি। ও আরেকটা কথা মনে রাখবেন, চর্যাপদের এই পদগুলোর সংকলক কিন্তু ছিলেন কানু ভট্ট। এই ডেটাগুলো জানা থাকলে আপনি কম্পিটিশনে একদম সামনের সারিতে থাকবেন। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ৬ নম্বর টপিক, এই অসাধারণ প্রাচীন পদগুলোর পেছনের মাস্টারমাইন্ড কারা ছিলেন। চলুন গুরুত্বপূর্ণ কবিদের তালিকাটা দেখে নেই। এই তালিকার একদম শীর্ষস্থান দখল করে আছেন কাহনপা, যিনি একাই ১৩টি পদ রচনা করেছেন। এরপর ভূসুকুপা লিখেছেন ৮টি, সরহপা ৪টি আর কুক্কুরিপা ৩টি পদ। শান্তিপা, শবরপা আর লুইপা প্রত্যেকে ২টো করে পদ লিখেছেন। বাকিদের প্রায় সবারই পদের সংখ্যা ১টি করে। এবার পরীক্ষার জন্য কিছু র্যাপিড ফায়ার ফ্যাক্টস একদম ঠোঁটস্থ করে নিন। চর্যাপদের প্রথম বা আদিকবি হলেন লুইপা, প্রধান কবি কানহোপা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল কুক্কুরিপা হলেন এই সংকলনের একমাত্র মহিলা কবি। ডক্টর শহীদুল্লাহর মতে সবচেয়ে প্রাচীন কবি হলেন সবরপা, আর আধুনিকতম হলেন সরহপা বা ভূসুকুপা। আর লারিডম্বিপা নামে একজন কবি থাকলেও উনার কোনো পদ কিন্তু খুঁজেই পাওয়া যায়নি। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে যাই। একবার ভেবে দেখুন তো কিভাবে সপ্তম শতাব্দীর আলো আধারিতে লেখা সেই রহস্যময় সান্ধ্য ভাষার সাধন সঙ্গীত শত শত বছরের বিবর্তনে আজকের এই কোটি কোটি মানুষের মুখের আধুনিক বাংলা ভাষায় পরিণত হল। এই শুকনো তত্ত্বগুলো মুখস্থ করার পাশাপাশি একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন এই পদগুলোই কিন্তু আমাদের বাঙালি সভ্যতার শিকড়ের সাথে সরাসরি যুক্ত করে রেখেছে। আপনাদের পরীক্ষার প্রস্তুতি একদম ফাটাফাটি হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।